প্রত্যেক মানুষেরই আলাদা আলাদা যাপন থাকে। প্রত্যেক মানুষের মধ্যে থাকে আরও অনেক অনেক মানুষ। আমরা যা দেখি, শুনি বা জানি, তার বাইরেও অনেক কিছু জানার থাকে, কিন্তু জানা হয়ে ওঠে না নানা রকম কারণে। বন্ধু বলি যাকে, তার সাথে কিসের ডিস্টেন্স, কিসের কমিউনিকেশন গ্যাপ, কিসের ইগো, এগুলো আমাকে খুব ভাবায়। আসলে বন্ধু কথাটার মানে অনেক বড়। তার চেয়েও বড় কিছু সুন্দর মুহূর্ত, কিছু ভালো লাগা, কিছু আনন্দ, হাসি, অভিমান, আর কিছু এমন সময় যা সারা জীবন মনের মণিকোঠায় থেকে যায়। আজকের অন্নচন্দ্রী মায় যিনি আসবেন তাকে সকলে চেনেন অভিনেত্রী হিসেবে, কিন্তু আমি আরেকটু বেশি চিনি। আমি চিনি আরেকটু অন্যভাবে, আরেকটু কাছ থেকে। আজকে যিনি আসবেন তিনি পেশায় দক্ষ অভিনেত্রী তো বটেই, তারপরেও তার অনেকগুলো সত্তা আছে। উনি খুবই ট্যালেন্টেড একজন অভিনেত্রী, খুব সুন্দর লেখেন, দারুণ গান করেন, আড্ডা দিতে খুব পছন্দ করেন, এবং সবথেকে বড় কথা, একটা নতুন জিনিস যেটা না বললেই নয়, উনি কিন্তু একটা গোটা ছবি ডিরেক্ট করে ফেলেছেন ইতিমধ্যে। আমাদের আজকের অতিথি রূপসা গুহ। থ্যাংকস চন্দ্রিমা, থ্যাংকস ফর হ্যাভিং মি ওভার। আর তুমি এত কিছু বললে আমার ব্যাপারে, আমার মনে হয় না আমি এত কিছুও পারি। আই এম সেলফ টট অ্যান্ড থ্যাংকস ফর বিং সো কাইন্ড। দেখো, যারা ট্যালেন্টেড না তারা এসবে বলে দিস ইজ, সেটা তোমার কাইন্ডনেস, তোমার পার্সপেক্টিভ, রাইট। কিন্তু একটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করতে, যেটা আমি চাইছিলাম, এর আগেও আমি দেখলাম যে তোমার গেস্টের নাম রূপসা, তো তুমি কি শুধু রূপসাদেরই ডাকবে? যদি অফকোর্স নামটা তোমার ভালো লাগতেই, বাট একটা সুন্দর নদীর নাম, রাইট, বাংলাদেশে। তো তোমার কিরকম কোনো ভাবনা চিন্তা আছে? লাগে রূপসা, এবং খুবই কাকতালীয় ভাবে আমার জীবনে চলে আসছে, এবং তুমিও চলে এসছো। তাই যেন হয় নদীর মতন, যেন তোমার এই পডকাস্টে শোটা যেন প্রবাহমান থাকে, and ever flowing in your grace and with your তুমি আমার বাড়িতে এসছো, এটা আমার খুব ভালো লেগেছে। সুন্দর তোমার বাড়িটা, আর খুব সুন্দর করে ডেকোরেটেড। এগুলো দেখলাম কিছু, the craftsmanship is so beautiful, the color coordination, আর very heterogeneous ensemble of things. খুব সুন্দর। আমারও খুব ভালো লাগে বাড়ি ঘর সাজাতে। তুমি তো আমাকে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার মনে হয় তোমার চোখটা আলাদা, সেটা আমার কথা বলে মনে হচ্ছে। তুমি আর বিং ভেরি কাইন্ড। তোমার ছোটবেলাটা যদি জানো, কারণ হচ্ছে কি, আমি না খুব আমার আসামে জন্ম, তুমি জানো যে আমি আসামেরই লোক। তো ইউ আর ভেরি ভেরি মাচ লাকি অন দ্যাট স্কোর যে তোমার কলকাতায় জন্ম এবং কালচারাল সিটি অফ ইন্ডিয়া। আমার খুব ফ্যাসিনেশন ছিল। নো, আসাম ইজ বিউটিফুল, আসাম ইজ অলওয়েজ বিউটিফুল। কলকাতায় এত আর্ট, এত আর্ট, আসাম সিল্ক, তারপরে আসামে তো দারুণ দারুণ সব জায়গা আছে, খুব সুন্দর। আমি একবারই গেছিলাম, আচ্ছা, কামাখ্যা মন্দির, রাইট, আমি তার একদম সামনেই থাকি। আচ্ছা আচ্ছা। তো তুমি বলো ছোটবেলাটা। আমি বড় হই, আমি প্রাইমারিলি মিশন রোড। আচ্ছা, তুমি চিনবে কি ওরিয়েন্ট প্যারাডাইস, সেন্ট্রাল কলকাতা, ওখানে আমাদের বাড়ি ছিল, ওখানেই আমার জন্ম, আমার বড় হওয়াটা প্রাইমারিলি ওখানে। আর কেমন আই হ্যাড আ ভেরি, মানে আমার বড় হওয়াটা ভীষণভাবে একটু কসমোপলিটন স্কুল। আমার স্কুল ওখান থেকে বেঙ্গল স্কুলে পড়তো। আচ্ছা, তারপরে আমার বাড়ির পেছনেই বো ব্যারাকস। তারপরে আই হ্যাড অল কাইন্ডস অফ ফ্রেন্ডস। আমার নন বেঙ্গলি বন্ধুরা ছিল। আমার দেখা কলকাতাটা ভীষণভাবে, তাতে বাঙালিরা আছে, নন বেঙ্গলিরা আছে, খ্রিশ্চানরা আছে, আর বিভিন্ন ফেস্টিভ্যালে আমরা সেইভাবেই পার্টিসিপেট করতাম। এখন কলকাতায় এত বেশি ডিসক্রিমিনেশনস ভাগ হয়ে যাচ্ছে, এটা আমার পার্সোনালিও খুব খারাপ লাগে। তো তোমার কি মনে হয়, একটু অন্যরকম হয়ে গেছে এখন কলকাতা আগের থেকে? আমার তো ভাবনা চিন্তা, আমার আন্তরিকতা, আমার ভালোবাসা আমার বন্ধুদের প্রতি তো একটু পাল্টায়নি। আমার সব ধরনের বন্ধু আছে, তার আগে যেরকম স্পেশাল ছিল আমার কাছে, and I believe in one God. একদম, মানুষ বোধহয় ভাগাভাগি করে দিচ্ছে, কিন্তু আমার কাছে
I don't see any difference, you know, because আমিও সব রিলিজন, সব রকমের মানুষ আমার কাছে মানুষ হওয়াটা সিক্রেট মানুষ একদম সেটা আছে তো। আর জেনারেলাইজ করার কোনো মানে হয় না। আমাদের যেমন মানুষ জেনারেলাইজ করে ফেলে, আমরা যারা এই এই ভীষণ ফ্লাড লাইটের তলায় থাকি, আমাদের অনেকে বিশ্বাস করে না। আমাদের ব্যাপারে অনেক রকমের কথা চারিদিকে ঘোরে। আর আমাদের জীবনটা অদ্ভুত, কিরকম বলো তো, মানে হাসলে বলবে পিয়ার স্ট্র্যাটেজি, কাঁদলে বলবে গ্লিসারিন, কেটে গেলে বলবে প্রস্থেটিক্স, রক্ত বেরোলে বলবে ডেক্সারেঞ্জ, মরে গেলে তো বলবে যে ষড়যন্ত্র চক্রান্ত। ভয়ঙ্কর। বাট ঠিক আছে, এর মধ্যে এখানেই আমার সবকিছু পাওয়া, এখানেই আমার জন্ম, আর এখানকারই মানুষ আমি। অ্যান্ড আই বিলিভ আই এম অ্যান আর্টিস্ট, অ্যান্ড এখানেই আমার মৃত্যু। দিস প্লেস হ্যাজ গিভেন মি এভরিথিং। অ্যান্ড দ্যাটস দ্যাট। এই যে আমরা বলি এত সাকসেস নিয়ে, মানে সাকসেসফুল মানুষ, সাকসেসফুল এই মানুষটা সাকসেসফুল, এই সাকসেসফুল, সেটা তোমার কি মনে হয় যে হোয়াট ইজ সাকসেস টু ইউ? What is success? It's a very subjective thing. Success কারোর কাছে মনে হতে পারে আরে বিশাল গাড়ি, মার্সিডিজ, সাকসেসফুল, বিশাল বাড়ি, হ্যাঁ অনেক কিছু, সোনা গয়না, তাই ব্যাংক ব্যালেন্স। ইজ দ্যাট সাকসেস? অনেক আমি বিশাল পপুলার, ফেমাস, হ্যান তেন অনেক ইয়ে পাচ্ছি। I beg to vary because আমার মনে হয় সাকসেস ইজ at the end of the day, যখন আমি ঘুমোচ্ছি আমার নিজের বালিশে মাথা রেখে, আমি কি খুশি, আমি কি সুখী, আমি কি আমার আশেপাশে লোকজনদের ভালো রাখতে পারছি, আমি কি যে কাজটা করছি সেই কাজটা করে কি আমি আনন্দ পাচ্ছি, আমি কি শান্তির ঘুমোতে পারছি, আমি যদি সেটা করতে পারি তাহলে আমার মনে হয় যে আই এম ডুইং আ গুড জব। এই যে তোমাকে আমরা এতদিন ধরে দেখেছি, তুমি অভিনেত্রী, তোমাকে আমি অনেক সিরিয়ালে, অনেক জায়গায়, অনেকভাবে অ্যাক্টিং করতে, ছবি করতে করেছি। তুমি এখন তোমাকে একটু কম দেখা যাচ্ছে। হ্যাঁ, বিকজ আমি বিগত কিছু বছর যে লাস্টে হাউ আর ইউ ফিরোজ, কেমন আছো, এটা করতে আমার কিছু সময় লাগে। কারণ একটা অদ্ভুতভাবে এই ছবিটা, এই গল্পটা আমার কাছে আসে, আর আই wanted to produce it, অন্য রকমের ছবি, দেন আমি আই হ্যান্ড পিক দিস পিপল, সেটা সময় লাগে। আর ফান্ডিংটাও অদ্ভুতভাবে হয়েছিল। তো এটাতে আমার বিগত কিছু আই থিঙ্ক অলমোস্ট 3 years ইফ নট মোর আমার সময় লাগে। তার মধ্যে আমি একটা শর্ট ফিল্ম করেছি, অভিনয় করেছি। তো হ্যান্ড পিকড অ্যান্ড অলসো সিড ফান্ডিংটা আমি করেছিলাম, যেহেতু অন্য ধাঁচের ছবি। সিড ফান্ডিংটা আমি করেছিলাম, তারপরে ইট অলমোস্ট বিকেম অ্যান ইকুইটি ফিল্ম। ইকুইটি ফিল্ম মানে কি বলতো, আমি যখন এই গল্পটা কনসিভ করি তখন আমি খুঁজছিলাম হু ডু আই কোলাবোরেট উইথ। আই ওয়াজ লুকিং ফর আ সিনেমাটোগ্রাফার, এডিটর, মানে সবাই কিন্তু এক লাইনে থাকতে হবে। তারা একজনকে পেলাম, তারপর আরেকটা মানুষ ইন লাইন হলো, বুঝলো, এরকম করে আলটিমেটলি যখন এটা আমি ইনিশিয়ালি ভেবেছিলাম শর্ট ফিল্মই করবো, কিন্তু আমার তখন মনে হলো না, আমি এটা আরেকটু বলতে চাই বোধ হয়। তারপরে আমার এরাই কাস্ট এন্ড ক্রো, বাই টেকিং লেস মানি, কম টাকা নিয়ে বা রেমুনারেশন না নিয়ে অলসো, ওরাই অনেকটা আমার ফান্ডিংয়ে আমাকে হেল্প করলো। সো দেয়ারফর ইট অলমোস্ট বিকেম অ্যান ইকুইটি ফিল্ম। মানে সবাই বলেন আমার কলা কুশলী, আমার আশেপাশে মানুষজন টুক করে ফান্ডিংটাই জোগাড় করতে একটু সময় লাগলো। এটা তো হওয়ারই কথা। আর আমি একটুখানি প্রোমো দেখেছিলাম তোমার, এটা অনেকগুলো জায়গায় গেছে, 7টা ফেস্টিভ্যালে সিলেক্টেড, অ্যান্ড তারপরে আমার মনে হলো যে why don't we release it? Let's release it. আমার নামটা অপূর্ব লেগেছে, ভেরি সেন্সিটিভ। How are you, Firoz? How are you? তুমি জিজ্ঞেস, আমরা সবসময় একটা মানুষকে জিজ্ঞেস করতে চাই, করি যখনই দেখা হয় যে তুমি কেমন আছো, কেমন আছো। মাঝে মাঝে একটা ভীষণ রিফ্লেক্স বলে ফেলি ভালো আছি। আর মাঝে মাঝে চেনা মানুষদের এরকম তাকে একটু অনেক কিছু হয়তো বলতে ইচ্ছে করে, সেগুলো বলা হয় না, এতে বলা যায় বলতে দিই না, শোনো না, বলতে পারি না, তখন আমরা বলি যে আই গেস আই এম ওকে, আই এম ফাইন। কিন্তু সেই কেমন আছো থেকে
আই এম ফাইন, তার মধ্যে যে কত কথা বলা হয় না, এটা হচ্ছে ওই আমার বললো যে প্রোটাগনিস্ট ফিরোজের গল্প, সে কত রকম ভাবে আছে, টার্বুলেন্ট লাইফ, নানা রকম ভাবে আজকে আছে। আমার কনসেপ্ট ছিল যে কত তো সে কিছু কেমন বলতে আছে, চায়। এই গল্পটাই হচ্ছে সেই পজ যেখানে আমরা অনেক কথা বলি না, প্রেগনেন্ট পজ। Right. এটাই আমার গল্প, মানে ও বাবা। এরম 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 আছে করে সুন্দর। আলটিমেটলি আমি ভালো আছি। Very sensitive, very sensitive. So, এইটা হচ্ছে দ্য স্টোরি, অ্যান্ড অলসো এতে কিছু বায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে। মানে কোভিডের সময় এক্সট্রিম যখন ফার্স্ট ওয়েভ, তাই তখন তো একটা সবাই একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হচ্ছে, একদমই তাই। প্রত্যেকে আমরা কি হবে, হোয়াট ইজ দ্য ইউজ অফ এভরিথিং, রাইট। তখন আমার মনে হলো না, এবার আমাকে আমার গল্পগুলো বলতেই হবে। আর তার জাস্ট একটু আগে একটা বাড়ি দেখেছি, গল্পটা আমার কাছে এসেছে, তখন আমার মনে হলো এটা আমায় করতেই হবে যেরকম ভাবে। সো আমি কোনো কিছু I tried to pitch it to a few producers, but then I thought that why don't I do it, মানে আমি করি এটা, because অন্য ধরনের ছবি। এই যে তোমার এত মানে তোমার কারেজ, এটা আমার সাহসী কাজ তো করেই ফেলেছি আমি, আমার ভালো লাগলো। আর প্রত্যেকটা সাহসী মানুষকে আমার কর্নিশ সাহস জুগিয়েছে সবাই আমার আশেপাশে যারা বটে, কিন্তু তোমার নিজের থটটা তো নিজের, সে যতই তোমাকে বাইরে থেকে করো, হ্যাঁ তোমার নিজের মানে থিঙ্কিং বা নিজের যেটা ইচ্ছে সেটাকে প্রডিউস করা কিন্তু নিজেরই কাজ, সেটা তো তুমি করে ফেলে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটা হয়ে গেছে, আমরা খুব শিগগিরই এটার একটা রিলিজ ডেট পাবো, আর তখন সবাই জানবে, এটা অ্যানাউন্সমেন্ট করবো। আর তুমি প্লিজ এসো একদম, আর আমি তো ওয়েট করে আছি। তুমি তোমার দর্শকদের বলো যেন তারা আসে। একদম। কেমন আছো, হাউ আর ইউ ফিরোজ, কেমন আছো, হাউ আর ইউ ফিরোজ। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কেমন আছো, যদি পার্সোনালি জিজ্ঞেস করি। আমি তো দারুণ আছি, এই তো একটা ছবি শেষ করলাম, ইচ্ছে ছিল বরাবরই। দেখো আমার বড় হওয়াটা ভীষণ বলো তো, আমি ভীষণ সেক্লুডেড। আমার বাবা মারা যাবার পর আমার দাদা আছে, আমরা ভীষণ এটা আমি ভাবতে চাই যে মাই ফাদার ইন হিজ অ্যাবসেন্স হি মেড মি স্ট্রঙ্গার। তো ওর বাবা যখন মারা যায়, আমি খুব ছোট ছিলাম তখন, আমার প্রায় 6 বছর বয়স। তো তখন বাবা হয়তো সেরকম কিছু ছেড়ে যেতে পারেনি আমাদের জন্য। আমার বিশ্বাস, বাবার বই, বাবার ক্যাসেট, লং প্লেইং ডিস্ক, তারপরে ছবির অ্যালবাম, এত কিছু ছেড়ে গেছিল আমাদের জন্য যে যদিও আমাদের বড় হওয়াটা, আমি মিশনটা থাকতাম একদম 8 তলার উপরে, পুরো বিল্ডিংটাই আমাদের ছিল। আচ্ছা। তো সেই সময় একটা there was this electric tension in our family after my father died, যে বাড়িটা বোধহয় বিক্রি হয়ে যাবে। তখন আমরা ছোট ছিলাম, বাবাকে হারিয়েছি, এই জায়গা যেটা বাবার স্মৃতি, চারিদিকে বাবার স্মৃতি, এই জায়গাটাও বোধহয় চলে যাবে। তো সেই একটা অদ্ভুত ভাবে ইলেকট্রিক একটা টেনশনের মধ্যে আমরা বড় হয়েছি। তারপরে একটা পয়েন্টে অবভিয়াসলি বাড়িটা বিক্রি হয়, একটা পোর্শন আছে যদিও, বাট ওই বাবাকে চেনা, মানে বাবার বই পড়ে, হ্যারল্ড রবিন্স, আমার প্রথম ভালোবাসা, মানে বাবার গল্প, মানে বইগুলো ঘেটে নাড়িয়ে চাড়িয়ে ধুলো ঝেড়ে এগুলো পড়তাম, দেখতাম। হ্যাঁ, বাবাকে ফাইন্ডিং মাই ফাদার, আই ট্রাই টু ফাইন্ড মাই ফাদার এভরিওয়্যার। অ্যান্ড প্রথম বাবার টিনটিন অ্যাস্টেরিক্স তো আছে সকলের ছোটবেলা, না? তারপর বাবা সব রকমের বই পড়তো, Khalil Gibran, love. That was my introduction to love. নাবো তখন আমার ধরো 8 বছর বয়স, 9 বছর বয়স, তখন মানে ওইরকম ভগবানের ভগবানই তো যত তুমি ওপর থেকে দেখবে তত তুমি, মানে তুমি টপ ভিউ থেকে দেখছো, তুমি তত ফিলসফিক্যাল হয়ে যাও। আমার বাবা ফিলসফি নিয়ে পড়েছিল ফ্রম প্রেসিডেন্সি, অনেক বই নিচ্ছে, তারপরে সক্রেটিস, রকমের। তো আমি দেখতাম, পড়তাম, বাবার সব ক্যাসেটগুলো শুনতাম, গান বাজনা, কবিতা, কথা। My father had an art gallery. He was also an artist. আচ্ছা। বাবা খুব সুন্দর ছবি আঁকতেন, আমার বাবা ভীষণ সুন্দর কবিতা লিখতেন। So but my father had his philosophical একটা অন্যরকমের ভাবনা ছিল যে আমি বিক্রি করবো না এগুলো। I don't need, I mean I was born into a family with a silver spoon, but বাবা মারা যাবার পরে সেটা অবশ্যই অন্য রকমের হয়েছে। আমার একদম পরিবার তাদের সেইভাবে আমরা পাইনি পাশে।
একটা হয়। যাই হোক, বাবাকে এরকম ভাবে চিনতে, পড়াশোনার মধ্যেই আমাদের বড় হওয়াটা, আর একটা এরকম একটা সেক্লুডেড ভেরি, আমি যে খুব খেলতাম, খুব ঘুরতে যেতাম, না আমার সেরকম মনে পড়ে না। হ্যাঁ, মা বোধহয় মাঝে মাঝে আমাদের একটু সিনেমা হয়েছে, তো we were very close to our মাসি, আর টুকটাক একটু পিসির বাড়িতে মাঝে মাঝে, আত্মীয় স্বজন ছিল না। তো বড় হওয়াটা আমার আর আমার দাদার, বড় হওয়াটা ভীষণ, আমি দাদার মিউজিক, হ্যাঁ আর অনেক খুব মাস্কুলিন মিউজিক, ছেলেরা যেরকম তখন ওই ক্রাফটওয়ার্ক, তারপরে কি সব শুনতো, লেড জেপলিন, এইসব, তারপরে তার মধ্যে সলিল চৌধুরী আমার মা শুনতেন, তারপরে হেমন্ত, সব তোমার ঘরের মতো ভীষণ হোমোজিনিয়াস একটা আমার ছোটবেলাতেও এরকমই, আমি অনেক কিছু এরকম সবকিছু নিয়ে বড় হয়েছি। আর আমরা ভীষণ, আমি আমার দাদা ভীষণ ভেরি ইন্ট্রোভার্ট চিলড্রেন, আমরা খেলাধুলো করে আমরা ওইসব জিনিস নিয়ে, তারপর পিয়ানো শিখতাম, একজন আসতো আমাদের ছোটবেলায়, আমার বাবা খুব ভালো পিয়ানো বাজে। তো এইগুলো করে করে আমি আমার বাবাকে, ফাইন্ডিং মাই ফাদার, বাবার মানে বারবার বলছি না, in his absence, মানে উনি না থেকে আমাকে যেন অনেক বেশি উনি দেখলেন যেন ওপর থেকে, যাতে আমি কোনোভাবে আমার বড় হওয়া এখন খামতি না, তার কালচারালি না, আর্টিস্টিক্যালি ইনফ্যাক্ট। সো ওইগুলো করতে 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 ওখানে বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপরে একটা পয়েন্টে আমার দাদার বন্ধুরা, তারা অনেকেই ফিল্ম স্কুলে পড়তো, তো সেখান থেকে আমি সিনেমাগুলো পেতাম। আমি ক্লাস দেখে ফেলেছি মেঘে ঢাকা তারা, তারপরে তোমার অযান্ত্রিক, অদ্ভুত অদ্ভুত ছবি দেখতাম। সব ফিল্ম স্কুলের কারিকুলাম আসছে, ক্লকওয়ার্ক অরেঞ্জ, স্ট্যানলি কুব্রিক, যেগুলো রাত্রেও, সেই তো ভীষণ মানে ওসব বোঝার বয়সী আমি দেখতাম এইসব। আমার তো থ্রু আ লট অফ লসেস, ইমিডিয়েটলি আগে আমার ঠাকুমা মারা যায়, বাবা মারা যাবার 1 মাস আগে, সো উই আর আ সিরিজ অফ লসেস। আর তখন বাড়িটাও চলে যাচ্ছে, তখন একটা ভয় ভয়, একটা কিরম একটা অদ্ভুত ভাবে আমরা ওইগুলোকেই আঁকড়ে ধরে বড় হয়েছি, গান বাজনা। এই বড় হওয়াটার মধ্যে না একটা আলাদা যাপন আছে, যেটা এখনকার বড় হওয়ার সাথে ঠিক ম্যাচ না। এখন আমি দেখি খালি ফোন, আমরা তো ওইসব আমাদের মিলেনিয়াল, তখন এইরকম আমরা ভাবতেই পারি না। আমরা তখন কি ভিডিও গেমস ছিল, কিন্তু ওইসব দিকে আমার কোনো খুব একটা ইন্টারেস্ট ছিল না। যদি আমার মা আরো অনেক কিছু আমাকে শেখাবার চেষ্টা করেছিল, ছবি আঁকা, হ্যাড নো অ্যাপটিটিউড ফর ছবি, খুব একটা আমার ভালো লাগতো। নাচ শেখা, যেরকম বাঙালি বা হাউস হোল্ডে হয়ে থাকে সাধারণত, আমার একদম ভালো লাগতো না। তো আমি কাঁদতাম, তখন আমার বাবা বেঁচে ছিল, বাবা বলতে আমার মেয়ে কি বড় হয়, নাচ দরকার নেই, না করে কাঁদতাম। যাই হোক, তো এইসব পড়ে টরে মজা, সিনেমা দেখে খুবই মনে পড়ে বড় হওয়া। আর আমার ইচ্ছেটা বরাবরই ছিল, আমি ছোটবেলায় খুব ভালো লিখতাম, স্কুলে সবাই বলতো, মানে আমার টিচাররা, এসে রাইটিং, I had very dynamic imagination. More than reading, and I was a voracious reader. আমার একটা ইমাজিনেশন, যাবে ছাদে বড় হয়েছে উঁচু থেকে, হ্যাঁ মানে কসমিক একটা, আমি ওখানে একা একা কবিতা ওড়াতাম। কিন্তু আমার ছোটবেলাটা, আমার বড় হওয়া ভীষণ ভাবে, আমার রবীন্দ্রনাথের সেই লাইনটা মনে পড়ছে, কেমন আছো আমি, সে হেসে কয় হারিয়ে গেছি আমি। এই যে ছাদে একটা কসমিক যে কানেকশন তৈরি হয়ে গেল লেখার মধ্যে, তো তোমার সাথে সেই কানেক্টিভিটিটা আমি খুব ফিল করছি, যে ইউ হ্যাভ আ ভেরি বিগ আমার ওই বড় হঠাৎ ছোট, মানে যদিও আমি নিজে, মানে মা দাদা আমি, কিন্তু আমাদের হোরাইজনটা অনেক বড় হতে 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 তারপরে আমার ইমাজিনেশনটা, আমার দাদু অলসো ওয়াজ আ রাইটার ইনসিডেন্টালি, ওকে। সো আই থিঙ্ক কোথায় একটা জেনেটিক, সেটা আমি হয়তো পেয়েছি। ন্যাশনাল লাইব্রেরি অনেক বড় বড় লেখকের ট্রান্সলেশন আছে, টলস্টয় ও হেনরি মোপাসাম্বাক, তো এইগুলো কেটে কেটে দেখতাম। নট আমি খুব বুঝতাম সেই সময়, কিন্তু বেশ সব ইজ ইন্টারেস্টেড, and that was my world. বই, খাতা, সিনেমা। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে মানুষ রূপসা গুহ কেমন, I think I am একটু আমার মা তো অ্যাটলিস্ট বলে একটু প্র্যাকটিক্যাল হও,
আর আমার একটু প্রপেন্সিটি একটু ভীষণ ইমোশনাল না ইমোশনাল এবং ফিলোসফিক্যাল কিছুটা স্পিরিচুয়াল, কিন্তু আমি at the same time trying to also understand that it has to be in a structure. You need to be practical and you need to also have your সবকিছুই মানে যেন একটা ব্যালেন্স ভাবে থাকে। হ্যাঁ, ব্যালেন্সিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় প্রত্যেকের জীবনেই। আমি যেমন গুয়াহাটির থেকে আসাম থেকে যখন কলকাতায় চলে আসি, তো আমি একাই ছিলাম প্রথম থেকে, এবং একটু একটু করে আজকের দিনে দাঁড়িয়ে আমার এই অন্নচন্দ্রিমা, এটা আমার পার্সোনালি আমাকে খুব হেল্প করে ভাবতে যে একা সব কিছু করা যায়। হ্যাঁ, অফকোর্স ফ্যামিলির সাপোর্ট অবভিয়াসলি থাকে, অবভিয়াসলি ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আমার ধারণা। কিন্তু তারপরেও আমার যেটা আরেকবার মনে হয় যে মানুষ নিজেকে ইভলভ করাটা কিন্তু নিজের হাতে, কি কিভাবে বাড়বে, কি কোন দিকে যাবে, এই বিষয়টা আমার মনে হয় প্রত্যেকের নিজস্ব ব্যাপার একটা। তো নিজেকে তুমি কিভাবে তৈরি করলে, এই যে ব্যাপার। আই ওয়াজ কমপ্লিটলি সেলফ টট, আমি বলছি। যখন ক্লাস 12-এ পড়ি তখন একটা অদ্ভুতভাবে আমার এক চেনা আত্মীয়র মধ্যে একজনকে বলেছে অ্যাঙ্কারিং আছে, করবেন স্মার্ট বলে ওয়াটার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছ, তুমি স্মার্ট, চলো একটা গিয়ে ইয়ে করতে অ্যাঙ্কারিং। যা পকেট মানি পাবো, আচ্ছা কি মজা, তখন সেটা জানি পড়াশোনা করতে পকেট মানি, একটা পকেট মানি করতে পকেট মানি হতে তো বেশ মজা লাগে। তারপরে আমার বাবার বন্ধু ছিল ওয়াসিম, ওদের ফ্যামিলি পুরো ফ্যামিলি একটা গেট টুগেদার ছিল, ভীষণ ভালোবাসতেন কোন একটা ক্লাবে না তো সেখানে একটা ফিল্মি পার্টি হচ্ছে। আচ্ছা, আছে সেখানে অনেকের সাথে আলাপ হয়, তখন পৃথিবীটা আলাদা চলছিল, আলাদা অনেকের সাথে দেখা। আমি অলরেডি টুকটাক মডেলিং, তারপর আমার বাড়ির পাশে একজন নামকরা অভিনেত্রী থাকতেন, তার মা এবং আমার বাবু, আমি সব দেখতে আমার ইন্টারেস্টিং লাগতো বেশ, কিন্তু কখনো ভাবিনি আমি অভিনয় করবো। আচ্ছা, যদি আমি খুব ভালো এসে লিখতাম, টুকটাক নাটক করেছি স্কুলে, ইন্টারেস্ট একটা ছিল, বাট সেইভাবে আমি কখনো ভাবিনি ওইটাই করবো। কিন্তু খুব অদ্ভুত ভাবে এটা হলো যে করতে করতে তারপর বলে একটা অডিশন আছে, তুমি আসবে। আমি তো মানে অডিশন মানে আমার হাত পা ঠেকা বসে দেখছি যে 50টা মেয়ে বসে আছে, আমি ভাবছি তো হবে না। আকাশ বাংলা একটা অডিশন আসছে, কি নাম, হলিউড তখন গেছি, তারপরে বসে ভাবছি চলে যাবো, ওখানে বসে আপনি হবে না, 50টা সুন্দর সুন্দর দেখতে মেয়ে, অ্যান্ড দে লাইক অল এক্সট্রোভার্ট পারবো না, অ্যান্ড কম্পিটিশন না। I was not very competitive. I was a shy kid. অনেকটা আমিও এবার আমি ভাবছি হবে না, তারপর আমি দিলাম, বসেছিলাম, এইসব তোমার নাম্বার, আমি তো জানি হবে না, হয়ে গেল। আচ্ছা, তাৎকালীয় ভাবে আমাদের তারপরে সেই there was no looking back. আমি অ্যাঙ্কারিং করলাম, তারপরে অভিনয়ের একটা কল এলো, একটা ডাক এলো, তখন তার আগে আমি একটা নাটক করেছি ইংলিশ, বাহ সতেন এলো, টুকটুক টুকটুক করে হতে লাগলো। আর তারপরে পড়াশোনাটা করতাম, আর মনে আছে আমি শুটিং ফ্লোরে যেতাম বই নিয়ে, হ্যাঁ ওখানে পড়তাম, আর কাজ করছিলাম মাঝখানে। I took a break, I think, and yeah, there was no looking back. আর কিছু আমি করিনি, আর মনে হয় না আর কিছু পারি। এইসব সিনেমা, বই, কবিতা, কথা, গান, এটাই আমার পৃথিবী হয়ে গেল, আর এর বাইরে কিছু জানি না। আরেকটা বিষয় তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে মহিলা এবং পুরুষের যে একটা ব্যাপার রয়েছে আমাদের সমাজে এখনো অবধি, এটা তোমার কি মনে হয়, মানে তুমি এটা ফেস করো? সবাই ফেস করে, সেটাই। যদি একটা মেয়ে একটু যদি অল্প, আমি বলছিলাম অ্যাট্রাক্টিভ, বাট ইফ শি ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ওম্যান, we tend to overlook that aspect of her, her intellectual abilities, her abilities to outshine somebody intellectually, গুলো আমরা ভীষণভাবে আমরা ভাবতেই চাই না, একদমই আমরা ওই অ্যাপারেন্টটা দেখি আমরা যেন খুশি, যেন ওটাই সে, এই যে রোগা হওয়া, মোটা হওয়া, শেপে রাখা। হ্যাঁ, আমি যখন অভিনয় করছিলাম, what was I thinking, তখন আমাদের মাথায়, তখন আমি 2005-06 এই সময় থেকে অভিনয় করছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে রোগা হতে হবে। এক্স্যাক্টলি, রোগা না হলে মা মাসি রোগা, নট দ্যাট ইট ম্যাটার্স,
আমি যেটা দক্ষতার সাথে করতে পারি, আমি অভিনেত্রী হিসেবে আমি নিশ্চয়ই ভালো। এটা স্টেরিওটাইপ সেই সময় না সেই সময় সরি সত্যি এটা আমাদের বোঝানো হতো যে হে তোমাকে না একদম রোগা থাকতে হবে, সব জামা কাপড় পরে যেন শুরু করে লাগিয়ে দেওয়া না, তাই তো এটা মাথায় ঢুকে গেছিল কোত্থেকে। অ্যান্ড ইউ শুড নেভার রিড বিউটি ম্যাগাজিন, নোট হিয়ার ইউ ফিল আগলি আছে। যাকে তারপর একটা অদ্ভুতভাবে ওই একটা ক্র্যাশ ডায়েটিং এর মধ্যে আই ওয়াজ এফেক্টেড। তখন একটা ভীষণ ইমপ্রেশনেবল একটা বয়সে ছিলাম, তখন এই ক্র্যাশ ডায়েটিং না খাওয়া, আমি মনে হয় সেই সময় একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম। এখন আমার মনে হয় বরঞ্চ আমি বুঝে গেছি যে ওইটা একটা আনরিয়ালিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড, ওটা আমার দরকার নেই। আমি খাবো, আমি বরং এক্সারসাইজ আর ওটা করতে গিয়ে বরঞ্চ বেশ ভেরি স্যাড, আমি খুব দুঃখ পেতাম, আমি ডিপ্রেসড হয়ে যেতাম, সিনিক্যাল হয়ে যাচ্ছিলাম। হবেই তো না, আমি এটা চাই না। আমি যেরকম সেইভাবেই আমাকে মানুষ যদি একসেপ্ট না করে, আমার কাজ দেখো। ঠিক কথা। হ্যাঁ, চেহারার সাথে ওই তোমার রোগা মোটার সাথে আমার মনে হয় না সেটার কোনো সম্পর্ক আছে। আর একটা বিষয় হচ্ছে যে এখন তুমি অ্যাজ এ সিঙ্গার, আমি বলছি যে স্টেজেও এখন খুব পারফেক্ট। আই এম নট আ সিঙ্গার ইন দ্য ফার্স্ট প্লেস, যদি আমি দু একটা আই এম টেলিং অ্যাবাউট তোমার কথা আছে স্যার, এই যে তুমি বলছো অ্যাজ এ সিঙ্গার, আমি বলছি তোমাদেরও ভীষণ এখন হাউ ইউ লুক, তুমি কি গাইছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি কতটা ভালো গাইছো সেটা ইম্পর্টেন্ট না, তোমাকে দেখতে কেমন লাগছে এটার বাইরে যেন আর মানে কিছু নেই। একটা কেন মানে পৃথিবীটা কিভাবে তৈরি হলো এটা আমাকে খুব একটা মহিলা যদি লিড করে, হ্যাঁ তো যদি ডিরেক্ট করতে চায় বা if she's taking lead, I don't know why they don't want to. It's a very hard thing. It can be an appendage to your growth, the way you look. If by chance তুমি যে একটু যদি ভদ্রস্ত দেখতে হয়, এটা মানে একটা ড্রব্যাক। তোমার কথা কেউ শুনছে না, তোমার ভাবনা মানে ঠিক আছে, ও ঠিক আছে, কেউ সিরিয়াসলি নিচ্ছে না। কিন্তু এই জার্নিটা কিরকম বলো তো, প্রথমে তারা তোমাকে সিরিয়াসলি নেবে না। অভিনেত্রী হিসেবে যখন আমি এসে আমি অলসো প্রথমে কেউ সিরিয়াসলি নেবে না, তারপরে নোটিস করবে, তারপরে হয়তো সিরিয়াসলি নেবে। জার্নিটা বিশাল ব্যাপার, কিন্তু এই জার্নি আই এম অলরেডি অন দ্যাট জার্নি টু see where I'm going to. I'm looking forward to good things in life, and আমি আর পাত্তা দিই না। ঠিক, আমি আর পাত্তা দিই না কে কি ভাবছে, দেওয়া উচিত। This is what it is and this has to be done. And when আমি যখন একটা গল্প ভাবছি বা একটা চরিত্র নিয়ে ভাবছি, যখন একটা গল্প আমার কাছে আসছে, যখন একটা জিনিস, আমি একটা ভিশন, একটা ক্ল্যারিটি পাচ্ছি, দেখছি একটা আইডিয়া, ইট ইজ এক্সট্রিমলি অ্যান্ড্রোজিনাস। আইডিয়ার কোনো জেন্ডার হয় না, একদমই হয় না। আর তোমার ভাবনাটা তো তোমার, আমি তো বারবার সেটা 70s থেকে দেখো, একটা অন্য রকমের ছবির একটা প্যারালাল সিনেমা বলে এক রকমের এক ধাঁচের ছবি আমরা উই এক্সপোজ টু। ধরো শ্যাম বেনেগলের ছবি, তারপরে আরো অনেকে পরবর্তীকালে গৌতম ঘোষ, তারপর গোবিন্দ ভীষণ উইমেন সেন্ট্রিক ছবি হতে শুরু করে। একটা পয়েন্টে তো খালি আমরা সবকিছু দেখতাম গল্পগুলো সবই মেল পার্সপেক্টিভ থেকে, আর মহিলাদেরকে ছেলেরা ভাবতো, ছেলেরা আর সবসময় আইদার একটা ভীষণ ফার্ম ফাতাল মহিলা, ড্যামসেল ইন ডিস্ট্রেস, সবসময় প্রবলেমে আছে, আর এক রকমের না হলে ভীষণ ভ্যাম্পিশ, না হলে কোনো ক্যাটাগরি, কয়েকটা গোদা কয়েকটা ক্যাটাগরি ছিল, জেনারেলাইজেশন ছিল, সেগুলোকে ভাঙা হলো এই প্যারালাল সিনেমায় যখন মেয়েদের ভীষণ একটা দেওয়া আরম্ভ হলো। তারপরে আমরা বুঝলাম বোধ হয় না এর বাইরেও একটা আছে, it had its own dynamics, you know, ঠিক, of course political dynamics। তো সেই সময় মনে হতো সবকিছু ভীষণ patriarchal। তারপরে 80s থেকে মানে পুরো ডাইনামিক্সটা একটু চেঞ্জ হতে থাকলো। মেয়েদের আমরা দেখলাম যে they have started telling stories, you know, যেখানে মেয়েদের চরিত্রগুলোকে আরো সুন্দর করে, আরো ফাইনার ভাবে দেখানো হয়েছে। আর কোথায় একটা there was this element of empathy। আমরা বুঝতে পারছি যে একটি মেয়ে যদি সে একটা পতিতালয়ের মেয়ে হয়,
সে কেন করছে, তার ডিফারেন্ট, তার এই অন্য ফ্যাসেটস গুলো আমরা দেখলাম কোথাও একটা yeah, there was a change, and I've been inspired by all these women who took a 365 degrees of অভিনয় থেকে ডিরেকশনে গেছে. I've been inspired by, of course, I've been inspired by so many of them. তোমার অপর্ণা সেন, her daughter Meera Nair, Agnes Varda, French New Wave, French New Wave, Godard, Rivette, Agnes Varda, ওরা সবাই তুমি সব দেখেছি. গোডারের ব্রেথলেস আমার খুব পছন্দ ছবি, তারপরে সত্যিয়া ফত্যি এসব দেখলাম. তো তখন আমার সবসময় মনে হতো যে আমিও এগেইন এই সিনেমা দেখতাম, তো আমার মনে হতো যে আমার সব কিছুতেই, আমি যখন দেখতাম সব কিছুই ইন্টারেস্টিং লাগতো. কস্টিউম থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে ডায়লগস, গল্প আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ভীষণ পরবর্তীকালে হ্যাঁ, যদিও আমার তুলনা খুঁজি না, আমি একটা কথা আছে, বহু ব্যবহার করা কোনো উপমায়, আমি যে যার মতন করে গল্প বলি, যে যার ক্যানভাসে ছবি, রাইট. সো আই এম ডেফিনেটলি বিন ইন্সপায়ার্ড বাই আ লট অফ women. পরবর্তীকালে আমরা যদি দেখি ঋতুপর্ণ ঘোষণী মেয়েদের এত অপূর্ব ডিফাইন করেছে, ছোটবেলায় তো মা দেখতে গেছিল, তার আগে তো বাংলা সিনেমা খুব একটা দেখা হতো না, তার আগে খুব ইংরেজি সিনেমাই আমরা দেখতাম. আমার মনে আছে আমার মা বলে শ্বেত পাথরের থালা দেখি ভালো হয়েছে. তারপরে আই ওয়াচড অপর্ণা সেন ফিল্মস, দেন ঋতুপর্ণ ঘোষ. ওরে বাবা কি সময় ছিল! সেই সময় থেকে আমরা মনে হয় ছোট, মানে একটু ছোটবেলাটা তো ভীষণ অ্যানালাইজ একটা ছিল, কিন্তু হলে যাওয়াটা, কিন্তু ঋতুপর্ণ ঘোষ ঠিক ওদের, মানে ওই দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর মি. এটাও এগেইন আমার মনে হয় চয়েসের উপর ডিপেন্ড করে, না তো অনেকে তোমার বড় হওয়াটার সাথে এটা জড়িত. আমার মনে আছে ছোটবেলায় একটাই চ্যানেল ছিল টিভিতে, দূরদর্শন, এবং প্রত্যেক শুক্রবারে রাত্রেবেলা 8টা থেকে নাকি 10টা থেকে সব ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবিগুলো দেখানো হতো. এবং সেই সময় সেই দহন, তারপরে দারুণ দারুণ ছবি ছিল, প্রথম, তার আগে তো জুরাসিক পার্কটা ওইসব দেখছি, তারপরে আমরা শুরু করলাম বাংলা ছবি হলে গিয়ে দেখা, তাই না? দহন, তারপরে তোমার বলো রেনকোট, কি দারুণ! এটা তোমার দারুণ মনে হচ্ছে, অনেকে তো দারুণ, আমি জানি না, তো আমার ওরকম রেনকোট আমি এত বেশ 2-3 বার দেখেছি, কিন্তু যদি আমি সব রকমেরই ছবি হলে দেখেছি, সব কিন্তু সবাই কিন্তু রেইনকোট নিয়ে বলে যে প্রচন্ড স্লো, আমি জানি না সেটা কেন. আমি মথুরা নগর, গোকুল যাও, ওই গান, আমি তো কি করে, মানে একটা কথা আছে, more sorrow craves into your heart, the more happiness it contains. একদম মনে হয় একটা কোথাও এসেনশিয়ালি ওনার সেই দুঃখগুলোকে সকালে যে আমার নিজেকে, আমার চেহারাটা আমার ভালো লাগছে না, বোধ হয় কথাটা আছে না, the happiest songs are those that tell of the saddest tales. একদম. So it's like that, কিচ্ছের মনে আছে ছোটবেলায়, আর মনে, and it is possible না সব কিছু, না কি বলতো, অনেক সিনেমা প্রত্যেক দিন দেখি, প্রত্যেক দিন মাঝে মাঝে আমি নামগুলো ভুলে থাকে না, এটা হচ্ছে, এটা কি আমার একার হয়? সবারই হয় না, মানে অত, মানে নামগুলো সবসময়, it's not possible to cram your brain with so much information. মানে অনুভূতিগুলো যেন থেকে যায়, সেটা থাকুক. আর তুমি আমার বাড়িতে এসছো, আমার বাড়ি এটা, তোমার খুব ভালো লেগেছে, সেটা জেনেও আমার খুব ভালো লেগেছে. তুমি কিছু খাওয়াবে না, একটু বেভারেজ? সবাইকে খুব, তুমি দারুণ, তোমার হসপিটালিটি, কই আমাকে কিছু খাওয়ালে না. আমি তোমাকে কোনটা খাওয়া বলো, চা না কফি? I'm a coffee person. I'm ginger mush lover. Coffee lovely. তো আমি তোমাকে কফি খাওয়াচ্ছি, আমি খুব, আমার প্রিয়, আমি সকালে উঠে 2 কাপ কফি. হ্যাঁ, আমিও তাই. তাহলে তোমার জন্য আমার রইলো 1 কাপ কফি থাকবে, তার সাথে আমি একটা ছোট্ট টিডবিট বানিয়েছি তোমার জন্য, সেটাও সার্ভ হবে. আর বাদ বাকি কথা আমরা বলবো উইথ আ কাপ অফ কফি. তোমার কি লাইব্রেরি,
ও অস্কার ওয়াইল্ড আমার খুব পছন্দের লোক। অস্কার ওয়াইল্ডের হ্যাপি প্রিন্স পরে আমি এখনো কাঁদতে পারি। তারপরে আরেকটা ছিল Wait, I have coffee for you. ও ওয়াও হাই টি ইজ রেডি। Yes. এটা কফি And tea এর this is জায়গা। for you. এটা একটু খেয়ে দেখো, এটা একটা আমারই নিজের ইনভেনশন বলা যেতে পারে, আবিষ্কার। এটা ব্রেড শর্ট করে করে বানানো উইথ ক্যারামেল অ্যান্ড সাম সেসেমি দারুণ। সিডস। সেসেমি ইজ ফাও ইয়ে হয়েছে তোমার লাইব্রেরি অস্কার ওয়াইল্ড হাতে নিয়ে You know, একটা কফি সেশন। আর Coffee. দিস প্লেস অ্যাকচুয়ালি ইজ আমার মাই ফেভারিট প্লেস, আমার বাড়ির, যেটা আমার খুব পছন্দের জায়গা। তো তোমাকে আমি আই লাভ ইট, খুব ভালো। ভালো হচ্ছে। এমনি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আগে যদিও বা খুব ইয়ে করতাম করে আমি এটা খেয়ে ফেলি। তোমার কাছে তো অনেক কিছু ভালোবাসার ডেফিনেশন। শর্ট ফিল্মস শর্ট দিস থিং শর্ট Short story যেটা শর্ট বেশ- স্টোরি তোমার ভালোবাসা। বাবা দারুণ দারুণ গল্প। অস্কার ওয়াইল্ডের তো পিকচার অফ ডরিয়ান গ্রে এত বেশ বললাম। তারপরে আরেকটা খুব মনে পড়ছে এখন নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ। ওই গল্পটা কিরকম ছিল জানো? হ্যাঁ। যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটার লাল গোলাপ চাই। নাইটিঙ্গেল পাখি সেই কথাটা শুনেছে আমার তো একটা লাল গোলাপ দিতেই হবে। তখন সে নাইটিঙ্গেলটা ভাবলো আহারে চারিদিকে সাদা গোলাপ, লাল গোলাপ নেই, ওর তো ভালোবাসা তাহলে পূর্ণতা পাবে না লাল গোলাপটা রাতকে যদি দিই। ও কি করলে সারা রাত গান গাইতে গাইতে একটা কাঁটার মধ্যে ওই গোলাপের ইয়ের মধ্যে দিয়ে তার রক্ত দিয়ে একটা নাইটিঙ্গেলের লাল গোলাপ একটা করলো। নাইটিঙ্গেলটা মরেও গেল। তখন ছেলেটি মেয়েটিকে সেই লাল গোলাপটি দেয়। তখন মেয়েটা বলছে যে গোলাপ করে জাস্ট গয়না হলে বেটার হতো। তখন ছেলেটা বললো তাই চলো ছুঁড়ে ফেলে দিই। জানি নাইটিঙ্গেল আর গোলাপটা একই জায়গায় পড়ে রইল। কি অদ্ভুত না? মানে এখনকার মানে ভালোবাসা এখনকার দিনে এখন ভালোবাসা গোলাপ চায় না, ডায়মন্ড রিং চায়। স্যাড বাট ইউ নো। রিলেশনশিপ কেমন, কি মনে হয়? সব থেকে ইম্পর্টেন্ট রিলেশনশিপ উইথ মাই সেলফ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপ। কত কিছু শেখার আছে, তাই না? যে আমি যেন নিজেকে আমার যেন ভালো লাগে। মাই রিলেশনশিপ উইথ মাই সেলফ। বা আমার মনে পড়ে যাচ্ছে সত্যজিৎ রায় ছোট গল্প ছিল এটা পটল বাবু আমরা যেন আমি অভিনয় করতাম। আচ্ছা আমার ফার্স্ট লাভ। আচ্ছা, তখন বাড়ি ফিরে আমি বাড়ি ফিরে এসে সিন টিন করা আমার মনে হতো এই সিনটা আমি আরেকটু বেটার করতে পারতাম। এটা এরকম ভাবে বললাম না কেন? ওই যে মনে হচ্ছে পটল বাবু এইভাবে বলতে এটা আজকে ওইভাবে হবে। আমি যদি আরেকটু অন্যরকম ভাবে বলতাম, সবসময় মনে হয়। আর যেদিন আমি ভালো করে করি আমার মনে হয় নিজেকে ভালো লাগছে। একজন আর্টিস্ট কিন্তু স্যাটিসফাই নিজেকে ভালো লাগছে। আর যেদিন নিজেকে ভালো লাগা আমার বন্ধ হয়ে যাবে সেদিনকে আমি বুঝবো যে কিছু না আরেকটু বেটার হতে হবে। ঠিক। আই এম এন ইটারনাল অপটিমিস্ট। তো এটাই আর কি, মানে নিজের সাথে সম্পর্কটা। তো যখন আমি গল্পটা বললাম তোমার আর রিলেশনশিপে যাওয়ার কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, তোমার পার্সোনাল রিলেশন, আমার রিলেশনশিপ উইথ বুকস এন্ড উইথ মিউজিক না ওটা তো আছে। বাদ বাকি কিছু আমি শুনতে চাই। I'm alone and I'm very happy. না না না, তোমার রিলেশনশিপ I'm not lonely. I'm very happy যেইভাবে আমি আছি। কারণ আমি বললাম না সব থেকে ইম্পর্টেন্ট রিলেশনশিপ হচ্ছে নিজের সাথে yourself। আর আমার এত ভালো লাগে নিজের সাথে সময় কাটাতে। You don't miss anyone. আমি একটা ইমোশনাল yes coffee আমি ভীষণ খুব একটা ইমোশনালি নিডি না। আগে হয়তো একটু নিডি ছিলাম, মনে হতো যে পাশে থাকলে ভালো লাগে। তো তোমার এখন আমার ভাল লাগে একা থাকতে। মানে মনে হয় ইট ইজ আ লাক্সারি আই ক্যান অ্যাফোর্ড। যখন কিচকিচ করছে চারিদিকে মানুষ, আমাদের এত পপুলেটেড একটা দেশ, তো একটা ফ্লোর একটা ঘর আমি এনজয় করতে পারছি, যেটা লাক্সারি গো। আমার সারবে ওরা আছে, আমার বাচ্চারা আছে, অ্যান্ড আই এম রিডিং, আই এম ওয়াচিং আ ফিল্ম এভরি ডে কন্টিনিউয়াসলি। কারোর সাথে আমাকে ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে হচ্ছে না 24 ঘন্টা। সেটাও তো একটা এফর্ট। সেই এফর্টটা আমি নিজের কাজে বা নিজের একবার একা থাকতে শুরু করো তুমি, কিন্তু এরপরে এক্স্যাক্টলি আমি এনজয় করি এটা। এমন না যে এখন এই মুহূর্তে যেটা আমি বলছি সেটা হচ্ছে কোনো বাইবেলের কোনো সাম সত্যি। 5 বছর পরে হয়তো অন্য রকমের মনে হতেও পারে, আর এটা ততটাই সত্যি
যতটা তখন আমি তোমাকে মানে নাথিং ইজ কনস্ট্যান্ট, ফিলিং ইজ কনস্ট্যান্ট, বাট এই মুহূর্তে আমি আমার নিজের কোম্পানিটা সব থেকে বেশি এনজয় করি। দ্য রিলেশনশিপ উইথ মাইসেলফ ইজ দ্য মোস্ট সিক্রেট রিলেশনশিপ। তোমার ছবিটাও তো রিলেশনশিপ, হ্যাঁ, ইটস অ্যাবাউট লোনলিনেস। লোনলিনেস ক্যান বি ভেরি বিউটিফুল, খুব সুন্দর, ভেরি বিউটিফুল। আমার কিছু বায়োগ্রাফিক্যাল এলিমেন্টস আছে এতে, মানে আমারও কিছুটা আমার মতোই, মানে সে এই জিনিসগুলোকে অ্যান্টি কার ডিলারের গল্পটা, তো এই জিনিসগুলোকে এত ভালোবাসতো যে একটা সময় সেই জিনিসগুলোকে আর বিক্রি করতে পারেনি অ্যান্টিক। আর প্রত্যেকটা একটা আলাদা আলাদা গল্প আছে। আমার বাড়িতে যেমন আমি সবগুলো, আমার পিয়ানো, আমার বাবার গল্প, বাবার স্মৃতি আছে, আমাকে কোটি টাকা দিলেও আমি দেবো না। আমার একটা এলুম, একটা জিনিস, একটা বই আমার এক বন্ধুর দেওয়া, একটা গান আমার একটা বন্ধুর কাছ থেকে এসেছে, সেগুলো মানে কোথাও একটা না আমার হয়ে যায়, গোপনে আপন করেনি আমরা। সো এত সেগুলো এত ভালোবেসে ফেলে যেগুলো আর বিক্রি করতে পারে না। দেন কোথায় একটা আলটিমেটলি পুরো লাস্ট টাইম তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ একটা কোথায় একটা এলিমেন্ট অফ বিলীন হয়ে যাওয়া তো আছে। মানে আমিও চাইবো সেই জগৎটা, যে জগৎটাকে আমি সারা জীবন ভালোবেসেছি, যেই জগতের বাইরে আর কোনো জগৎ আমার হলো না, নট দ্যাট আমি হলো না ফর হোয়াট এভার রিজন, তো সেই জগৎটা যেন সেখান থেকে আমি একটু হয় না ভালোবাসার আদান প্রদান, তারাও যেন আমাকে ভালোবাসে, মানে একটা রেসিপ্রসিটি। সুন্দর, এটাই আমার একটা নিজের একটা কথা ছিল, যেটা আমার কোভিডের সময় মনে হচ্ছিল যে এইটা আমাকে বলতে আমার আগে ওই জায়গাটা দেখে মনে হয় যে নিজের নিজেকে নিজে চেনাটা খুব জরুরি। সেলফ লাভ চেনা, সেলফ লাভ, নিজেকে চেনা। না না, সবে তো সত্যি নিয়ত প্রত্যেকদিন নিজেকে চিনছি। আজকে ভাবলাম আমি এসে গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম কি হবে কি হবে, কালকে রাতে আমার ঘুম হয়নি, আমি একটা সিনেমা রোজ রাতে একটা সিনেমা দেখা, যাই হোক কালকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি সিনেমাটা দেখবো না, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, যাই হোক কিছুটা দেখলাম, তারপরে ঘুমটা হয়নি। যাই হোক তো আজ ভাবছিলাম যে এগুলো 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 পড়বো তো ওকে এসে, কিন্তু এসে দেখলাম যে সেগুলো বলা হলো না, অন্য কথা বলা। নিজেকে আমি নতুন করে চিনলাম, এই প্রতিনিয়ত নতুন করে নিজেকে বোঝা, নিজেকে চেনা, কারোর মাধ্যমে একটা বন্ধু তোমার জীবনে আসবে, মাঝে মাঝে দেখবি নিজেকে তুমি অন্যরকম ভাবে দেখছো। আমরা প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কাজ যখন করি, আমাদের এন্ড অফ দ্য ডে মনে হয় না যে আমরা বাড়ি নিয়ে ফিরছি। টেক হোম, এই টেক হোম কনসেপ্টটা কি তোমার কাছে কি মনে হয়? তুমি অন্নচন্দ্রিমা এসে আজকে কি নিয়ে বাড়ি ফিরবে? আমি তার সাথেই কথা বলবো যার সাথে কথা বলে আমার মনে হবে যে আমি কোনো না কোনোভাবে সমৃদ্ধ হচ্ছে। আচ্ছা, তো তোমার সাথে কথা বলে আমি নিজেকে অফকোর্স নতুনভাবে দেখলাম, অনেক কিছু আমি গুছিয়ে ভেবেছিলাম বলবো, সেগুলো ডিসকাস করা হলো না, আর অন্য কথা হলো। তো আমার মনে হয় ইট ওয়াজ ভেরি ক্যান্ডিড অ্যান্ড ইউ ব্রট আউট দ্য অনেস্ট, ভেরি অনেস্ট, লাইক আ ভেরি কমফোর্টেবল, অনেস্ট অ্যান্ড ওয়ার্ম একটা কনভারসেশন হলো, অ্যান্ড ইউ ব্রট আউট a good side in me. I loved it. আর একটা বিষয় হচ্ছে অন্নচন্দ্রিমার কনসেপ্টটাও এরকম যে আমি যাকে বন্ধু ভাবি, আমি নিজেকে অন্যরকম ভাবে চিনলাম আর তোমাকে আরেকটু অন্যরকম ভাবে চিনলাম। আমাদের আগের দেখা যখন হতো তোমাকে তখন আমি অন্য রকমের ভাবতাম, এখন তোমার এটা একটু সরে গিয়ে একটু আলাদা রকম মনে হচ্ছে। আর তুমি এত সুন্দর গান গাও, তুমি এই একটা গান শোনাবে না, এত সুন্দর একটা জিনিস খাওয়ালে, কফি খাওয়ালে, এবার তুমি আমাকে এত কথা বলালে, আমার এত কিছু বলতে বললে, এবার প্লিজ আমার একটা টেক হোম আর একটা বায়না, তুমি একটা সুন্দর একটা গান গাও। অ্যান্ড গান গাইতে গাইতে আমরা তাহলে শেষ করবো আজকের পর্ব। আরেকটা বিষয় হচ্ছে যে একসাথে গাই রবীন্দ্রনাথ আমাদের সারা জীবনের সাথী, তোমার কি মনে হয়? চলো কোন গানটি আমি সব কোনো গানের তো আমার কথা মনে থাকে না। হ্যাঁ, কোন গানটা বল? কে ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ।
আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কমল, সকলে আমার মতো তারা, কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ওহো, क्या बात।